দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। মেসি, নেইমার, এমবাপ্পে, ডি মারিয়া ও পাঠানের মতো বিশ্বমানের খেলোয়াড় ও সিনেমার হিরোদের নামে ভালোবেসে আসন্ন কোরবানির ঈদের পশুর নামকরণ করা হয়েছে। গরুকে বর সাজিয়ে করা হচ্ছে ফ্যাশন শো। বর্ণিল সাজে সেজেছে নারায়ণগঞ্জের প্রতিটি খামার। এ যেন বাড়তি একটি উৎসব। ইতিমধ্যে খামারগুলোতে চলছে কোরবানির পশুর বেচাকেনা। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে ৩৫০০ খামার ও হাটের পশু সহ এবার ১ লাখ গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, যা ১৪০০ কোটি টাকায় বিক্রি হবে বলে মনে করেন। যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে আসন্ন কোরবানি ঈদের আমেজ। বছর জুড়ে খামারগুলোতে প্রাকৃতিক উপায়ে দানাদার খাবার খাইয়ে গরুকে মোটা তাজাকরণ করা হয়েছে। প্রতিটি খামারে ক্রেতা দর্শনার্থীদের আকৃষ্ট করতে দেশি বিশাল আকৃতির ষাঁড় গরুকে ২ থেকে ৩ বছর আগে থেকেই লালন পালন করা গরুকে ভালোবেসে নামকরণ করা হয়েছে মেসি, নেইমার, এমবাপ্পে, ডি মারিয়া ও ফিল্ম সুপারস্টার পাঠান। তাছাড়া ১১০০ কেজি ওজনের আমেরিকান লাল ব্রাহামাটি ২০২৪ সালে বিক্রি করবে ৫০ লাখ টাকায়। কালো আমেরিকান ডেক্সটার হয়ে গেছে ১৫ লাখ টাকা। গরুকে বর সাজে সাজিয়ে করা হয়েছে ফ্যাশন শো। বর্ণিল সাজে সেজেছে প্রতিটি খামার, তা দেখতে শিশু থেকে নারী পুরুষরা মুগ্ধ। কোরবানি করতে চাই, আমার বাবা 3টা গরু কিনছে। আমি এই 3টা গরু আমি আমার বাসায় রাখি। আনন্দ পরিবেশে সবাই মিলে আত্মীয় স্বজন মিলে গরুটা নিয়ে আমরা ফ্রেশ গরু পাচ্ছি। তারপর গরুটা নেওয়ার পরও দেখি যে কোনো রকম প্রবলেম হয় না, যার যার বাসায় ডেলিভারি দিচ্ছে। এই সুবিধাগুলো তো আমরা হাটে পাই। আজকে 3টা নেওয়া হলো, আমার একটা ফ্যামিলি সবার গরু এখান থেকে মোটামুটি সবাইকে রেফার করি নিয়ে যাওয়ার জন্য, যাতে আসে। বিশেষ আমি আমি লাস্ট 4 ইয়ার্স দেখছি। আমি যেটা রিয়েলাইজ করেছি যে তাদের এই অর্গানিক প্রসেস ফলো করার কারণে আমি যে বিলটা পাচ্ছি ফাইনালি খুবই ভালো। আমি তাদের ফার্ম থেকে রেগুলার যাচ্ছি। খামারিরা জানান, বিদেশ থেকে গরু আমদানি ছাড়া দেশের নিজস্ব কাউকে গরুর বাছুর থেকে প্রতিবারের মতো এবারও প্রাকৃতিক উপায়ে খড়, ভুসি, কাঁচা ঘাস খাইয়ে গরুর মোটা তাজাকরণ করা হয়েছে। দেশের প্রাণী সম্পদ সেক্টরকে ফুটিয়ে তুলতে গরুকে ভালোবেসে বিশ্বমানের নামকরণ ছাড়া নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ৮০,০০০ থেকে ৩০ লাখ টাকায় গরু, মহিষ, ২০,০০০ থেকে ২ লাখ টাকা পর্যন্ত ছাগল, কুকুরা ও ভেড়া পাওয়া যাবে। ইতিমধ্যে ৫০ ভাগ কোরবানির পশু বুকিং হয়েছে। ঈদের ২-১ দিন আগে ক্রেতাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। ঈদ আসলে কষাই সংকটে ভুগতে হয়। সেক্ষেত্রে কাস্টমারের সুবিধার্থে গরু জবাই করে মাংস পৌঁছে দেওয়ারও ব্যবস্থা রাখা হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে আমাদের এগ্রো ফার্মে ৬০০-র মতো গরু লালন পালন করছি। আমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরির গরু আছে। মোটামুটি আমাদের এখানে ৮০,০০০ টাকা থেকে শুরু করে ৩০ লক্ষ টাকার পর্যন্ত গরু আমরা এখানে ঈদের জন্য রেডি করছি। তো সমস্ত ধরনের কাস্টমারই আমাদের এখান থেকে গরু ক্রয় করতে পারবে। লো রেট থেকে হাই রেট সব ধরনের গরু আছে বিভিন্ন জাতের, দেশি, শাহিওয়াল, সিন্ধি,
ব্রাহ্মা, ডেক্সটার, ভুট্টি গরু, খাসা গরু, সব ধরনের গরু আছে এখানে। যার যেরকম চাহিদা সেভাবে গরু ক্রয় করতে পারবে। আর আমরা ন্যাচারাল যে খাবার দাবার খাওয়াচ্ছি, কি খাওয়াচ্ছি, গরু কীভাবে লালন পালন করতেছি, তারা এগুলো সম্পর্কে এসে দেখতে পারতেছে। খাবারের দাম প্রায় ডাবল, গেলবারের থেকে এবার অলমোস্ট ডাবল। আমাদের মোটামুটি এখন পর্যন্ত 50%-এর মতো সেল হয়ে গেছে। আমাদের গরুগুলি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে দেশীয় খাবার যেগুলি আছে, ধানের গুঁড়া, গমের ভুসি, ডাবলির খোসা, এই সমস্ত খাবার আমরা নিজেরা প্রসেসিং করে তারপর আমাদের গরুগুলিকে দৈনিক 2 বেলা খাবার। আমাদের এখানে ছাগলও প্রায় 40টার উপরে ছাগল আছে আমাদের এখানে। যে ছাগলের স্টার্টিং রেঞ্জ হচ্ছে আপনার 20,000 থেকে, আমাদের এখানে প্রায় 1 লাখ 1.5 লাখ টাকা দামের ছাগল আছে। আমরা অনলাইনে বুকিং নিয়ে থাকি এবং অনলাইনের মাধ্যমে পাশাপাশি আমরা যারা পরিবারকে নিয়ে আসে তাদের সরাসরি বুকিংয়ের ব্যবস্থা রেখেছি। আর যেহেতু এখন ডিজিটাল যুগ এবং স্মার্ট যুগ, ওই চিন্তাধারা মাথায় রেখে আমরা আমাদের খামারকে সুসজ্জিত করেছি, মানুষকে নিয়ে এবং পরিবারকে নিয়ে আসার মতো পরিবেশ তৈরি করে দিয়েছি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, গরুর মাংস প্রক্রিয়াজাতকরণ করার জন্য প্রতি বছরের মতো খামারিদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া এবছর নারায়ণগঞ্জ জেলায় রেজিস্টারভুক্ত 3,500 খামার ও হাট বাজার সহ 1 লাখ কোরবানির গবাদি পশু প্রস্তুত করা হয়েছে, যা 1,400 কোটি টাকায় বেচা কেনা হবে বলে মনে করেন। আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার খামারিরা বর্ণিল সাজে সাজিয়েছে তাদের খামারগুলোকে ও প্রিয় পশুগুলিকে। তারা বিভিন্ন নায়কের নামে এবং গায়কের নামে, খেলোয়াড়ের নামে তাদের প্রিয় পশুগুলিকে ডাকছে। কিছু ষাঁড়গুলিকে তারা বড় বেশে সাজিয়েছে, তা দেখতে খুবই সুন্দর এবং ক্রেতারাও খুব মুগ্ধ হচ্ছে। আর আমরা নারায়ণগঞ্জের প্রাণী সম্পদ সেক্টর প্রায় 3 মাস যাবৎ খামারিদের প্রশিক্ষণ দিচ্ছি, মাংস প্রক্রিয়াজাতকরণদের প্রশিক্ষণ দিচ্ছি, খামার রেজিস্টার করছি এবং বিভিন্ন ঘাসের কাটিং বিতরণ করছি। খামারগুলো মাংস উৎপাদনে প্রাণী সম্পদ সেক্টরে বড় অবদান রাখছে। তবে গরুর মাংসের দাম দিনে দিনে বাড়ছে, যেমন তেমনি গোখাদ্যের দাম বেড়েছে দ্বিগুণের থেকেও দ্বিগুণ। গোখাদ্যের দাম কমে আসলে গরুর মাংসের দামও কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুপারি গাছের শুকনো খোল দিয়ে বিভিন্ন ধরনের ওয়ান টাইম প্লেট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আকরাম হোসেন উজ্জ্বল। ফেলনা কিংবা জ্বালানি কাজে ব্যবহৃত এসব খোল একসময় তেমন কোনো গুরুত্ব না থাকলেও পরিবেশ বান্ধব পণ্য সামগ্রী তৈরিতে এসব বিশেষ ভূমিকা রাখছে। পিরোজপুর একটি নদীবহুল জেলা হয় এই জেলায় প্রচুর পরিমাণ সুপারি গাছ জন্মে। তাছাড়া এখানকার একটি কৃষি সমৃদ্ধ উপজেলা নেছারাবাদ। এই উপজেলায় প্রচুর পরিমাণ সুপারি গাছের আবাদ হয়, ফলে এসব সুপারি গাছ থেকে পাওয়া যায় প্রচুর পরিমাণ খোল। আর এসব খোলকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে দৈনন্দিন প্রয়োজনীয় ওয়ান টাইম তৈজসপত্র তৈরিতে আগ্রহী হন উজ্জ্বল। আমরা ওই সুপারি খোল প্রথম কেনা হয়, কেনলে পর শুকানো লাগে, শুকানোর পর হাউজের মধ্যে দিয়ে ওয়াশ করা লাগে, ওয়াশ করার পরে আধা ঘন্টা আবার পানিটা শুকানো লাগে, শুকালে পর আমরা সিজার দিয়ে কাটি, কাটার পরে মেশিনে দিয়ে ডাইসের মধ্যে দিলে পর প্লেট হয়ে বের হয়ে যায়। এখানে কাজ করতে ভালোই লাগে, যেহেতু আমার বাসার কাছেই, আর তেমন কষ্টও হয় না। আর এটাকে এখানে পারিশ্রমিক দিয়ে আমার বাসায়ও একটু উন্নতি হয়। আমাদের 3টে মেশিন 5টা ডাইস আছে আমাদের। এর মাধ্যমে আমরা এর থেকে প্রায় 500 থেকে 550 মতো প্লেট বাটি 9 ইঞ্চি আছে, 10 ইঞ্চি আছে এবং ছোটো প্লেট আছে, গোল প্লেট আছে একটা, এগুলো আমরা তৈরি করি। এলাকায় ফ্যাক্টরি হওয়ার কারণে আমরা এই সুপারি খোলগুলো বিক্রি করতে পারতেছি। আমাদের এই উজ্জ্বল ভাই সে আমাদের কাছ থেকে এই ছোটো খোলগুলো 1 টাকা, বড় খোলগুলো 2 টাকা দিয়ে আমাদের কাছ থেকে কিনে নেয়। এতে আমরা প্রায় মাসে 2-3 হাজার টাকার মতো বেচতে পারতেছি, এতে আমাদের অনেক লাভবান হইতেছি। তবে ইউটিউবে এসব দেখে এ ব্যবসায় উদ্বুদ্ধ হন তিনি।
একদিকে পরিবেশ বান্ধব, অন্যদিকে তৈজসপত্রগুলো নান্দনিক হওয়ায় দিন দিন ঘটেছে এ ব্যবসার প্রসার। সুপারির খোল দিয়ে বিভিন্ন ধরনের তৈজসপত্র তৈরি হয়, যেমন অন টাইম প্লেট, তারপরে ট্রে, তারপরে পিস এবং অনেক হ্যান্ডিক্রাফটসও হতে পারে, হস্তশিল্প। তো এগুলো অবশ্যই পরিবেশ বান্ধব এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং এগুলো পচনশীল, মাটির সাথে মিশে যাবে। তো এই অঞ্চলে সুপারির উৎপাদন প্রচুর পরিমাণে হয়। তো এই প্রোডাক্টগুলোর র মেটেরিয়াল সুপারির পাতা, যেটা শুকিয়ে যায় সেগুলোই। তো সারা বছরই এটা নিয়ে কাজ করা যেতে পারে এবং এটার মেশিনের যে দাম সেটাও মোটামুটি 3 লাখ 3.5 লাখ টাকার ভিতরে মেশিনটাও পাওয়া যায়। বিসিক থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইভাবেই সহযোগিতা আছে। প্রত্যক্ষ যেটা হলো আমরা সরাসরি মেলার আয়োজন করি, সেই বছরে প্রায় 3 থেকে 4টা মেলা হয়, সেই মেলাগুলোতে আসতে পারবে, যেমন বিসিক উদ্যোক্তা মেলা, বৈশাখী মেলা, উন্নয়ন মেলা, এগুলোতে নিয়ে আসতে পারবে। এবং আমাদের বিসিক অনলাইন মার্কেটও আছে, হ্যাঁ, সেখানে আমরা ওই অনলাইন মার্কেটে বিক্রি করতে চাইলেও আমরা সেখানে তাকে ব্যবস্থা করে দিতে পারবো, হ্যাঁ, ই কমার্স প্ল্যাটফর্ম যেটা। এমন একটি সময় ছিল যখন গ্রামে ঘুরে ঘুরে খোল সংগ্রহ করতে হতো। অনেকে হাসতো তার এই কর্মকাণ্ডে। তবে সময়ের ব্যবধানে এখন আর যেতে হয় না, বিক্রেতারাই পৌঁছে দিয়ে যান কারখানায়। নান্দনিক ও পরিবেশ বান্ধব হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে, ফলে ক্রমশ বাড়ছে এর উৎপাদন। প্রতিদিন 4.5 থেকে 500 প্লেট তৈরি হয় এই কারখানায়। করোনাকালীন সময়ে ইউটিউবের ভিতরে দেখে, ভারতের কেরালার একটা চ্যানেলে দেখি যে এই প্লেট বাটি তৈরি হয়, বিভিন্ন ধরনের প্লেট বাটি তৈরি হয়, এর ভিতরে সুপারি পাতা একটা। এটার প্রতি আমি আকৃষ্ট হলাম যে সুপারি পাতা দিয়ে প্লেট বাটি, এটা আমার কাছে খুব ভালো লাগলো, মানে ইন্টারেস্টিং লাগলো যে আমার এলাকায় তো প্রচুর সুপারি পাতা, তাহলে সুপারি পাতা দিয়ে প্লেট বাটি এটা তো আমার জন্য অনেক ইন্টারেস্টিং, এটা আমি পারি কিনা। তো এটার ভিতরে ঘাটাঘাটি শুরু করলাম। বাজারে এটা প্রচুর চাহিদা, ঢাকাতে, চিটাগাংয়ে, তারপরে কুয়াকাটা বলেন, মানে সি বিচগুলোতে, এবং হোটেল মোটেল, বিভিন্ন রেস্তোরাঁয়, তারপরে চাইনিজে, এগুলো এখন অ্যাভেলেবেল। এবং এটা মানে দর্শক এটাকে খুব খুব ভালোভাবে রিসিভ করছে। আমি আমার ঘরের মিটার থেকে আমি এটা এখন ব্যবহার করছি। তবে এটা সম্ভব না, এটা শিল্প মিটার দরকার। তো শিল্প মিটার আনতে অনেক কষ্ট। তো এ ব্যাপারে যদি আমাকে সরকার হেল্প করেন তাহলে আমি কৃতার্থ থাকবো এবং আমি তাহলে এটা আমি সুন্দরভাবে চালাতে পারবো। স্বল্প সুদে যদি আমাকে সুদ মানে ঋণ দেন তাহলে আমি এটাকে বড় করতে পারি। আমি এখানে আমি তো 30-40 জন লোক আমি খাটাতে পারি। গ্রামের অবহেলিত যারা কাজ পারে না বা বসে থাকে বা মাঠে ঘাটে কাজে যেতে পারে না মা বোনেরা, তারা কিন্তু এখানে অনায়াসে সুন্দরভাবে সুন্দর পরিবেশে কাজ করতে পারে। এই কারখানা মাসে 15 থেকে 16 হাজার প্লেট তৈরি করতে সক্ষম, যার প্রতিটি পাইকারি মূল্য মাঝারি 6 টাকা এবং ছোট 4 ও বড়টির মূল্য 8 টাকা। নিউ ইয়র্কে সোথবিস নামের একটি দোকানে নিলামে উঠানো হলো বিশ্বের সবচেয়ে বড় রুবি পাথর। সেখানে এর দর সর্বোচ্চ উঠেছিল 34.8 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা 376 কোটি 69 লাখ টাকার বেশি। 34.8 মিলিয়ন মার্কিন ডলার মূল্যে বিক্রির পর পাথরের নিলামে একটি নতুন রেকর্ড তৈরি করেছে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো বিশ্বের সবচেয়ে বড় রুবি পাথরের নিলাম। 34.8 মিলিয়ন মার্কিন ডলার দাম ওঠা এই পাথরটি পাওয়া গিয়েছিল মোজাম্বিকের একটি খনি থেকে। মূল্যবান এই রুবির নাম ইস্ট্রেলা দে ফিউরা। We have is the Estrella de Fura 5522. এটি বিশ্বের সবচেয়ে বড় রুবি। এই রুবি সত্যিকারের বিষয়, কারণ গাঢ় রঙের এই রুবিটি সহজে পাওয়া যায় না। এটাই নিলামের সর্বোচ্চ দামে রুবি বিক্রির রেকর্ড। Rubies really never come.
55.22 ক্যারেট ওজনের এই মহামূল্যবান রুবি 8 জুন নিউ ইয়র্কের সেথবিস ম্যাগনিফিসেন্ট জুয়েলের নিলামে ওঠে। খনি থেকে পাওয়া এই রুবি সবচেয়ে বড় বলে জানানো হয়েছে। 34.8 মিলিয়ন মার্কিন ডলার মূল্যে বিক্রির পর পাথরের নিলামে এটি নতুন রেকর্ড তৈরি করেছে। গত বছর জুলাই মাসে মোজাম্বিকের মন্টিপিউস রুবি খনি থেকে এটি উত্তোলন করেছিল ফুরা জেমস কোম্পানি। পাথর থেকে 101 ক্যারেটের রুবি সংগ্রহ করা হয়েছিল। এরপর এটিকে কেটে ও পলিশ করে 55 ক্যারেটের রূপ দেয়া হয়। আমি এই সেক্টরে 14 বছর ধরে কাজ করছি। এত সুন্দর রুবি আমি এর আগে কখনোই দেখিনি। পাথরটি হাতে নিয়ে আমি বিশ্বাস করতেই পারছিলাম না যে এটা আসল রুবি। পলিশের পর সেটি দেখতে হয়েছিল লাল রঙের। এটিকে 100 টুকরা করা হয়েছিল। ওই সময় পাথরটিকে নিলামে তোলা হবে বলে সেথবিসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল। নিলামে তোলার আগে রুবিটির প্রারম্ভিক মূল্য 21 থেকে 30 মিলিয়ন মার্কিন ডলার ধার্য করা হয়েছিল, কিন্তু সেটির দাম এতটা উঠবে তা কল্পনাই করতে পারেননি নিলাম সংস্থাটি। কলম্বিয়া মিরাকলে বিশ্বের শ্রেষ্ঠ বড়বনের স্বীকৃতি পেয়েছে মাত্র 13 বছর বয়সী লেসলি। অ্যামাজন জঙ্গলে এয়ারক্রাফট বিধ্বস্তের 40 দিন পরও বিরূপ প্রকৃতির সাথে লড়াই করে বিস্ময়করভাবে বেঁচে ছিল বড় বোন লেসলি নিজে। বাঁচিয়ে রেখেছিল নিজের 3 ছোট্ট ভাইকেও, যাদের একজন 9 বছর বয়সী সোলেইনি, আরেকজন 4 বছর বয়সী তিয়েন নোরিয়েল এবং কনিষ্ঠজন 12 মাস বয়সী ক্রিস্টেন। শুক্রবার উদ্ধার হওয়া জীবিত 4 ভাই বোনের চিকিৎসা চলছে বোগোটার মিলিটারি হাসপাতালে। কলম্বিয়ার 4 ভাইবোন আমাজনের রেইন ফরেস্টে বিস্ময়করভাবে বেঁচে ছিল 40 দিন। তারা মাত্র 13 বছর বয়সী বড় বোন লেসলি, 9 বছর বয়সী ভাই সোলেইনি, 4 বছর বয়সী আরেক ভাই তিয়েন নোরিয়েল এবং 12 মাস বয়সী দুধের শিশু ক্রিস্টেন। শনিবার বোগোটার মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন 4 শিশুকে দেখতে গিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এবং তার কন্যা সোফিয়া পেট্রো 4 ভাই বোনের বড় বোন সাহসী কিশোরী লেসলিকে আখ্যা দিয়েছেন বিশ্বের শ্রেষ্ঠ বড় বোন হিসেবে। আর এই ঘটনাকে কলম্বিয়ার মিরাকল এবং এক্সাম্পল অফ সার্ভাইভাল হিসেবে নাম দিয়েছেন। প্রেসিডেন্ট পেট্রো সাহসী কিশোরী লেসলির কাছে শুনেছেন তাদের সার্ভাইভাল গেম বা বেঁচে থাকার গল্প, কিভাবে তারা বেঁচে থাকতে মানবশূন্য ওই গভীর জঙ্গলে ক্যাম্প তৈরি করেছিল, কিভাবে তারা নিরাপদ ফলমূল সংগ্রহ করত, কিভাবে নিজের ও ছোট্ট ভাইদের পান করার পানি সংগ্রহ করত, মাত্র 12 মাস বয়সী ভাই ক্রিস্টেনকে কিভাবে যত্ন নিত, কতটা ধৈর্য নিয়ে ভাইদের সুরক্ষা করেছে ছোট্ট লেসলি। কলম্বিয়ার মিলিটারি টিম আদিবাসী এক নেতার সহায়তায় 40 দিন আগে নিখোঁজ হওয়া এয়ারক্রাফটের জীবিত যাত্রীদের উদ্ধারে শুক্রবার সফল হয়। যখন তাদের উদ্ধার করা হয় তখন ওই 4 শিশু ছিল ক্ষতবিক্ষত, পানিশূন্য এবং অপুষ্টিতে জর্জরিত। ধুঁকতে থাকা তাদের প্রাণটাই যেন অপেক্ষা করছিল, তবে এখন তারা অনেকটাই সুস্থ। শিশুদের আত্মীয়দের মতে ওদের মা বাড়িতে না থাকলে ভাইদের যত্ন নেওয়াটা শিখেছিল লেসলি, তাই আমাজনের মানবশূন্য গভীর জঙ্গল থেকেও তারা বেঁচে ফিরেছে। ঢাকার ধামরাইয়ে বেশ কয়েকদিন ধরেই 2টি গাছ থেকে টিপটিপ করে পানি ঝরছে। ব্যাধি থেকে মুক্তির আশায় সেই পানি সংগ্রহের জন্য দূর দূরান্ত থেকে অনেকেই ভিড় করছেন, যা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। তবে উদ্ভিদ বিজ্ঞানীরা বলছেন বিষয়টি অস্বাভাবিক। তবে গাছ থেকে নিঃসৃত পানি কতটা নিরাপদ নিশ্চিত না হয়ে পান থেকে বিরত থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। কুশুরা ইউনিয়নের বোচাইবাড়ি খালপাড় ঘেঁষে পাশাপাশি দাঁড়ানো দুটো পিটালি গাছ। অঞ্চল ভেদে মোড্ডা, লাটিম, লাড্ডু, মেরাগোটা, গোটা গামার সহ নানা নামে পরিচিত এই গাছ। তবে প্রচণ্ড তাপদাহ আর রুক্ষ প্রকৃতিতে কেবলমাত্র এই দুটি গাছ থেকেই অনবরত পানি ঝরার বিষয়টি অলৌকিক দাবি করে শুরু হয়েছে এই গাছের পানি সংগ্রহ নিয়ে নানান ধরনের তৎপরতা।
আজকে 10 দিন ধরে পানি পড়বা আনছি, সবাই নিচে, এখন ভালো মন্দ তারাই জানি। গাছের পানি পড়ার একটা অলৌকিক ঘটনা দেখে এই এলাকাটা মোটামুটি অনেক প্রচলিত হয়ে গেছে, অনেক সুনাম হয়ে গেছে। পানিটা অনেক ঠান্ডা, অনেক মানুষের নিয়ে খাইতে আছে। এখন আমরাও পানি নিয়ে আসছি, কুচি কি সবাই নিয়ে খায়, আমরাও খেয়ে দিই হাল্লাই যদি মাপ করি। পানির উৎস কোথা থেকে পড়ে, কিভাবে পড়ে কেউ বুঝতে পারে না, কেউ জানতেও পারে না। তো এটা দেখার জন্য আমার মতো হাজার হাজার মানুষ প্রত্যেক দিন এখানে ভিড় করতেছে। বিশেষজ্ঞরা সম্ভাব্য কারণ হিসেবে বলছেন, ভাস্কুলার সিস্টেমে প্রতিবন্ধকতার কারণে গাছে ক্ষত তৈরি হওয়ায় সেখান থেকে পানি ছড়তে পারে। তবে একই প্রজাতির অন্য গাছগুলো স্বাভাবিক থাকায় বিষয়টি নিয়ে পরীক্ষার তাগিদেই বিশেষজ্ঞের। এই গাছ থেকে কেন বের হচ্ছে, এটা অ্যাকচুয়াল কারণটা কি, এটা এক্স্যাক্টলি বলাটা একটু মুশকিল। সেক্ষেত্রে আমি মনে করি একটা গবেষণা বা একটা স্টাডি হওয়া দরকার আছে। কেউ কেউ তীর্থের কাকের মতো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন এই গাছ থেকে গড়িয়ে আসা পানির জন্যে। কেউ বা ফোঁটা ফোঁটা পানি গায়ে মাখছেন রোগব্যাধি থেকে সুরক্ষার আশায়। নিরাপদ নিশ্চিত না হওয়া পর্যন্ত এই পানি পান নিয়ে সতর্কতা এই উদ্ভিদ বিজ্ঞানীর। হতে পারে কারো কোনো আকাঙ্ক্ষা পূরণ হতে পারে বা স্বাস্থ্য ভালো হতে পারে, কিন্তু এগুলোর আমাদের জানার মতো এটা বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই। এই পানিতে অ্যাকচুয়ালি কী কী গুণাগুণ আছে, এই পানিতে ক্ষতিকর কিছু উপাদান আছে কি না, সেটা যাচাই বাছাই ছাড়া, গবেষণা ছাড়া প্রমাণ হওয়ার আগ পর্যন্ত এই পানিটা পান না করাই ভালো। তবে কুসংস্কার থেকে সাধারণ মানুষদের সচেতন করতে দেখা যায়নি কোনো উদ্যোগ। দিন যাচ্ছে, গাছ দুটি ঘিরে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীর সংখ্যাও বাড়ছে। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।